নমস্কার, রাত ৯টার আলোচনায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে রাজ্য বাজেট। গত ১৯ মার্চ শুক্রবার রাজ্য বিধানসভায় এবারে ২০২১-২২ অর্থ বছরের বাজেট পেশ করেন রাজ্যের অর্থমন্ত্রী তথা উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা। ২২,৭২৪ কোটি ৫০ লক্ষ টাকার করহীন বাজেট পেশ করেন, যদিও ঘাটতি রয়েছে ৭৭৩.৪৩ কোটি টাকা। পর্যটন সহ বিভিন্ন ক্ষেত্রে, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ক্ষেত্রে গত বছরের বাজেটের তুলনায় এবছর কিন্তু বাজেটের বরাদ্দ বেড়েছে, এমনটাই বাজেট প্রস্তাবে বলেছেন রাজ্যের অর্থমন্ত্রী। এছাড়াও বেশ কিছু ঘোষণা রয়েছে। এই বিষয়গুলো নিয়ে আজকে আমাদের আলোচনা। আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন, আমার সঙ্গেই রয়েছেন রাজ্যের বরিষ্ঠ কংগ্রেস নেতৃত্ব অধ্যাপক মানিক দেব, রয়েছেন পাশে রাজ্যের আরো একজন প্রবীণ বিজেপি নেতা প্রবীর চক্রবর্তী। দুইজনকেই আমরা নিউজ ভ্যানগার্ডে স্বাগত জানাই। আর যারা অনুষ্ঠান দেখছেন আপনারাও এই বিষয় নিয়ে বিষয়ে থেকে, বারবার বলবো, বিষয়ে থেকে ফোন করতে পারেন। ফোন করে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন এবং অবশ্যই আমাদের সঙ্গে আলোচনায় শেয়ার করতে পারেন। প্রথমেই যাচ্ছি বাজেট নিয়ে, যেহেতু আলোচনা, প্রথমে প্রবীর দার কাছে যাচ্ছি। এবারের বাজেট ঘাটতিহীন বাজেট, ঘাটতি রয়েছে বাজেটে ৭৭৩.৪৩ কোটি টাকা করহীন বাজেট, এবং বিশেষ করে বিভিন্ন সেক্টরে, পর্যটন থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, আইটি সেক্টর, বিভিন্ন সেক্টরে কিন্তু এবার বাজেট বরাদ্দ বাড়ানো হয়েছে। বেশ কিছু ঘোষণাও রয়েছে, যেমন প্রথমেই ঘোষণা করেন যে আইন বিশ্ববিদ্যালয় স্থাপন করার পাশাপাশি রয়েছে এই পুষ্পবন্ত প্যালেস রয়েছে, সেটাকে কালচারাল হাব, এরকম অনেক কিছু ঘোষণা রয়েছে। আমরা আসবো এক এক করে। তো এই বিষয় আজ এবারের বাজেটকে আপনি কিভাবে দেখছেন প্রবীর দা? বাজেট নিয়ে যে আলোচনার আয়োজন করা হয়েছে, প্রথমে আমি বিজেপি রাজ্য কমিটির তরফ থেকে আমি অভিনন্দন জ্ঞাপন করছি ভ্যানগার্ড কর্তৃপক্ষকে। রাজ্যবাসী মাত্রই অবগত আছেন যে আমাদের সরকার এই রাজ্যে প্রতিষ্ঠিত হওয়ার পর 18 ইংরেজিতে যে ঐতিহাসিক নির্বাচন, সেই নির্বাচনের মধ্য দিয়ে এই রাজ্যে আমাদের সরকার প্রতিষ্ঠিত হয়। সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর ক্রমান্বয়ে এই রাজ্যের 37 লক্ষ মানুষের স্বার্থে, তাদের কল্যাণে, মঙ্গলে সরকার একের পর এক নতুন নতুন ইতিবাচক সিদ্ধান্ত, ইতিবাচক কর্মসূচি গ্রহণ করে চলছে। লক্ষ্য একটাই, এই রাজ্যটাকে স্বনির্ভর করা, এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা করা, সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাসের যে মন্ত্র আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী দেশবাসীকে শিখিয়েছেন, সেই মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে রাজ্যের কল্যাণে মঙ্গলে কাজ করা। তার মানে প্রবীরদা বুঝাতে চাইছেন যে এবারের বাজেট স্বনির্ভরতার বাজেট, এবারে আত্মনির্ভর হওয়ার বাজেট। এবং আপনি আলোচনার শুরুতেই বলেছেন 5টা ক্ষেত্রকে, বাজেটের মধ্যে বিশেষ করে 5টা ক্ষেত্রকে গুরুত্ব দেওয়া হয়েছে, অধিক অর্থ বরাদ্দ করা হয়েছে নজিরবিহীনভাবে, অতীতে যা কখনো হয়নি সেই ধরনের অর্থ বরাদ্দ করা হয়েছে। পর্যটন, আইটি সেক্টর, শিক্ষা, স্বাস্থ্য, কৃষিক্ষেত্র, এই যে ক্ষেত্রগুলি, এই ক্ষেত্রগুলিতে যে অতিরিক্ত অর্থ বরাদ্দ করা হয়েছে, এর ফলে শুধু এই ক্ষেত্রগুলির উন্নতি সাধন হবে না,
সামগ্রিকভাবে রাজ্যের সার্বিকভাবে গোটা রাজ্যের মানুষের কল্যাণার্থে মঙ্গলার্থে ব্যাপক উন্নয়ন সাধিত হবে। আসবো প্রবীর আপনার কাছে, মানিকবাবুর কাছে আসছি। অধ্যাপক মানিক দেব, রাজ্য কংগ্রেসের প্রবীণ নেতৃত্ব। প্রথমেই বলি যে প্রবীর দাও বলছেন এবং বাজেট পেশ করার পর রাজ্যের অর্থমন্ত্রী বলেছেন যেটা আত্মনির্ভর হওয়ার বাজেট, এবং এই বাজেট রাজ্যকে আগামী দিনে, যেটা মডেল রাজ্যের কথা বলছে রাজ্য সরকার, আগামী দিনে মডেল রাজ্য হওয়ার যে পথে যাচ্ছে সেটার প্রতিফলন ঘটেছে রাজ্য বাজেটে। কি বলবেন? আমি কিছু বলার আগে ভ্যানগার্ডকে ধন্যবাদ জানাচ্ছি, একই সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি আমার বন্ধুবর প্রবীর বাবুকে, যিনি বিজেপি দলের প্রতিনিধিত্ব করছেন। কিন্তু দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমার বন্ধু প্রবীর বাবুর কোনো বক্তব্যের সঙ্গে আমি একমত হতে পারছি না। এই বাজেট আত্মনির্ভরতার বাজেট নয়, সমৃদ্ধির বাজেট নয়, রাজ্যের প্রায় 40 লক্ষ মানুষের স্বার্থ পক্ষে নয়, লক্ষ লক্ষ বেকারদের স্বার্থের বিরুদ্ধে এই বাজেট। কৃষক, শ্রমিক, জুনিয়া পরিবার আজকে 30 বছর ধরে কাঞ্চনপুরে ক্যাম্পে অত্যন্ত অসহায়ভাবে দিন কাটাচ্ছে যে রিয়াং শরণার্থীরা, তাদের জন্য তো পুনর্বাসনের প্যাকেজই দেওয়া হয়েছে। প্যাকেজ ঘোষণা আজকে 1 বছর 1.5 বছর যাবৎ হচ্ছে। 8টা জেলা নির্দিষ্ট করে কোন কোন জায়গাতে পুনর্বাসন হবে, এগুলো শুধু বক্তৃতাবাজি চলছে। আসলে কি হচ্ছে? আসলে যে সমস্ত খবর আপনাদের মাধ্যমে আমরা পাচ্ছি, সেই ক্যাম্পগুলো থেকে অসংখ্য মহিলারা নিখোঁজ হয়ে যাচ্ছে, তাদের খোঁজ পাওয়া যাচ্ছে না। আসল তথ্য, প্যাকেজ ঘোষণা হলো, 8টা জেলা চিহ্নিত হলো, কিন্তু এখনো সত্যিকারের কিন্তু পুনর্বাসন হয়নি। এটা কোনো অবস্থায় সমর্থনযোগ্য নয়। বাজেট হলো সরকারের দর্পণ। মানুষ যে আশা নিয়ে বামফ্রন্টের অত্যাচার থেকে, বামফ্রন্টের অপশাসন থেকে, দীর্ঘদিনের বঞ্চনা থেকে মুক্তি চেয়েছিল, রাজ্যের যুব সম্প্রদায়, রাজ্যের মহিলা সম্প্রদায় এবং শ্রমজীবী মানুষ মুক্তি চেয়েছিল বামফ্রন্টের হাত থেকে, এবং তাতে মানুষ পাগলের মতো সমস্ত রাজনীতি নিরপেক্ষভাবে, সমস্ত রাজনৈতিক দলের যুবকরা তারা পাগলের মতো নতুন দলকে সমর্থন করেছিল, এবং বিজেপি সরকার মানুষের এই আতিশয্য থেকেই প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু আজকে 3 বছর অতিক্রান্ত, সারা রাজ্য কিন্তু হতাশায় আচ্ছন্ন। আজকের এই বাজেট হতাশার প্রতিচ্ছবি। আসবো মানিকবাবু আপনার কাছে, একজন বন্ধু অপেক্ষা করছেন। নমস্কার ভ্যানগার্ড বন্ধু, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার, আমি পিন্টু আজি মহারাষ্ট্র বলছি। খুব সুন্দর প্রোগ্রাম করছেন। হ্যাঁ, বলুন। বাজেট পাস করেছে, কালকে অধিবেশনে পাস করেছে, যে সরকারি দপ্তরগুলোতে যে ভাঙচুর করে যে কর্তৃপক্ষ থাকবে ওনার থেকে টাকা কালেকশন করা হবে। আমিও মানে সরকার অনুরোধ করবো, যে জিজ্ঞাসা করবো যে পাবলিকের বাড়ি করে বাংলা ভাঙচুর করে আগরতলা শহরে এর বাড়ি ভাঙে এইগুলো কে করবে বিচার। আর দ্বিতীয়ত কথা, আমাদের কিছু কর্মচারী সিনিয়র সিটিজেন তার পেনশনের জন্য কেস করেছিল হাইকোর্টে। এই কেসে তার ডাবল বাঁধছে, রায় দিয়েছিল ত্রিপুরা সরকারকে। আজকে 2 বছর চলে, একবার পর এই রায়টা আছে ত্রিপুরা সরকার মানছে নাকি আমরা কিছু বুঝতে পারছি না। আমরা কিছু পথের জন, আমার ত্রিপুরা যদি গভর্নমেন্ট যদি হাইকোর্টের আইনটা না মানে, তো পাবলিক কি করে মানবে? নমস্কার। ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন। শেষ করতে হবে। আমি যে কথা বলছিলাম, সরকার এবং দলের হতাশার প্রতিচ্ছবি এবারের বাজেট। এই বাজেটে কোনো ইতিবাচক দিক নেই, সবটাই নেতিবাচক। শুধু আলোচনার জন্য এবং প্রচারের জন্য এই বাজেটের প্রতিলিপি তৈরি হয়েছে। যে কথাটা এক্ষুনি একজন বললেন, মাননীয় রাজ্যপাল বাজেটের শুরুতে তার বক্তব্য বলেছেন, খুব সুন্দর, কথাটা শুনতে খুব ভালো লাগে, যে রাজ্যে বিজেপি শাসনে বাণিজ্যের পরিবেশ তৈরি হয়েছে। অথচ আমরা দেখি সংবাদ মাধ্যমের যে সমস্ত প্রচার, রিসেন্ট আগরতলা স্থলবন্দর মাফিয়াদের হাতে, প্রায় সেখানে গাড়িগুলো আটকে থাকছে, জিনিসপত্রের আমদানি রপ্তানি হচ্ছে না। রেল, এত জিনিস আসছে থেকে বলছি তো, প্রায়ই দেখছি বন্ধ হয়ে থাকে।
আবার বন্ধটা যখন খুলে তখন গাড়ি আসছে, যখন ব্যবস্থা হয়ে যায় তখন রাস্তা খুলে। আমি যেটা বলতে চাইছি সেটা বোঝার চেষ্টা করুন। আমরা তো চাইছি বাণিজ্য প্রসারিত হোক, রেল বন্ধ যদি থাকে তাহলে পণ্য আমদানি মাঝে মধ্যে বন্ধ হয়ে যাচ্ছে, আবার যখন কথাবার্তা দুই পক্ষের মধ্যে একটু ডিস্টার্ব করি আর কি। সরকারি তথ্য যা বলে, সরকারি তথ্য বলে বিগত দিনগুলির তুলনায় অনেক অনেক বেশি আমদানি রপ্তানি হচ্ছে বাংলাদেশে এখন। মানে স্বাভাবিক, আপনি 4 বছর আগে যা রপ্তানি হতো 4 বছরে মানুষ বেড়েছে, বাণিজ্যের পরিধি বেড়েছে, স্বভাবতই 60 কোটি টাকা আরো বেড়েছে বাণিজ্যের, সেটা তো খুব স্বাভাবিক। আজকে রেল স্টেশনগুলো মাফিয়াদের হাতে, এবং শহরের বিভিন্ন জায়গা। মাননীয় রাজ্যপাল বলছেন এই রাজ্যে একটা বাণিজ্যের পরিবেশ তৈরি হয়েছে, আর আমরা কি দেখছি মিডিয়াতে বলছে এগুলো কি মাননীয় রাজ্যপাল কিংবা মুখ্যমন্ত্রী কিংবা অন্যান্য মন্ত্রীরা যারা বাজেট বক্তব্যে অংশগ্রহণ করছেন তারা কি পত্রপত্রিকা দেখেন না? সারা রাজ্যে ট্যাবলেট, ব্রাউন সুগার, এগুলো একটা রমরমা বাণিজ্য চলছে চারদিকে। সমস্ত আগরতলা শহর এবং আগরতলা পার্শ্ববর্তী এয়ারপোর্ট থেকে শুরু করে অরুন্ধতিনগর, বিশালগড় পর্যন্ত এই বাণিজ্য চলছে। বলা হয়েছিল নেশামুক্ত ত্রিপুরা গড়া হবে, খুব সুন্দর স্লোগান। হাজার হাজার লক্ষ লক্ষ প্যাকেট গাঁজা উদ্ধার হয়েছে, এগুলো কোথায়? বাজেটে অন্তত তার আংশিক একটা বিবৃতি দরকার ছিল যে এত লক্ষ প্যাকেট গাঁজা উদ্ধার করেছে এই রাজ্যের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে, সেগুলো কোথায় আছে? সেই সময় আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী এই নেশামুক্ত ত্রিপুরার বিষয়ে বিবৃতি দিয়েছেন, এবং তিনি এই এনডিপিএস অ্যাক্টে যে মামলাগুলো হয়েছে অন্যান্য বছরের তুলনায় মামলা এখন বেড়েছে, গ্রেপ্তারে 6 শতাধিক মানুষকে গ্রেপ্তার করা হয়েছে, সেই তথ্য কিন্তু আজকে দিয়েছেন। কিন্তু রমরমা বাণিজ্য বিস্তার হয়েছে, এতটা কিন্তু এর আগের এমনও ছিল না। আরো খারাপ যেটা খবর সেটা হলো কাঞ্চনপুরের গোদামে পুলিশ এবং এক্সাইজ যে হাজার হাজার লক্ষ লক্ষ বিলিতি মদের বোতল বাজেয়াপ্ত করেছিল, সেই স্টোর রুম থেকে এগুলো ব্যাপারটা হয়ে গেছে, লোপাট হয়ে গেছে। যাদের রক্ষণাবেক্ষণ এগুলো থাকবে সেই প্রশাসন এবং সেই পুলিশি ব্যবস্থা পর্যন্ত রাজ্যে নেই। মানিকবাবু, আপনার কাছে একজন বন্ধু অপেক্ষা করছেন। নমস্কার। কোন অবস্থায় রাজ্যের পরিবেশ কোথা থেকে বলছেন? আমি বিশালগড় থেকে বলছি, তাপস দেব। হ্যাঁ বলুন। আমি মাননীয় বিজেপির যে বিধায়ক আছে প্রবীর চক্রবর্তী, ওনার কাছে একটা প্রশ্ন করতে চাই। বাজেট অন্ধের মতো বিরোধিতা করলে তো আপনি জল করছেন, বিজেপি ঠিক আছে, সবাই বুঝিয়েছে, কিন্তু বাজেটে কি করলো? 3 বছর গভর্নমেন্ট বিজেপি সরকার, 3 বছরের মধ্যে কি রাস্তাঘাট উন্নয়ন আপনি কি দেখেছেন? গ্রাউন্ডে নেমে সেরে যে রাস্তাঘাটের উন্নয়ন হচ্ছে, অথচ আপনি শুধু বাজেটটাকে সমর্থন করে গেলেন সমস্যা। আমি এই দিক দিয়ে আমি কোনো রাজনীতি কোনো দলের পক্ষ থেকে আমি বলছি না, কিন্তু আপনি গ্রাউন্ডে নেমে দেখুন কি কাজ হচ্ছে ত্রিপুরায়। একটা কাজ আপনি বলতে পারবেন যে বিজেপি সরকার কোনো কাজ একটা কিছু করে করছে, একটা মহৎ কাজ করছে। শুধু খালি আপনি একটা বিজেপি দলের একটা নেতা এই ইয়ে করলে, এইভাবে কথা বললে তো হয় না। আপনি বুঝতে পেরেছি আপনার বক্তব্য, ধন্যবাদ আপনাকে। যে বিষয়টা বলছিলেন যে গ্রাউন্ড লেভেলে গিয়ে প্রতিফলন বা বাজেটের প্রতিফলন কি সেটা গিয়ে দেখার জন্য বলছেন উনি। আচ্ছা, যাই হোক, বাজেটে যে বিষয়গুলো আমি এট এ গ্ল্যান্স যেটা বলবো, জাতীয় ল ইউনিভার্সিটি 7টা গ্রামকে মুখ্যমন্ত্রী মডেল ভিলেজ প্রকল্পে উন্নীত করে, একটা করে আলোচনা হোক। 7টা বিধানসভার একটি করে গ্রামকে নিয়ে মডেল ভিলেজ, তারপর 10টি বায়ো ভিলেজ তৈরি করা, যার ব্যয় হবে 117.36 কোটি টাকা। পাশাপাশি মুখ্যমন্ত্রী স্বনির্ভর পরিবার যোজনা, 6 লক্ষ পরিবারকে বেছে নেওয়া হয়েছে স্বনির্ভর করা, মানে এই ঘোষণাগুলো আছে। এছাড়াও আছে 15,000 হেক্টর জমিকে জৈব বা জমিকে ভিত্তি করে বা জমি সিলেকশন করে জৈব কৃষি করা, রাসায়নিক সার বর্জিত। হেনরি ডিরোজিও স্কুলে দ্বাদশের প্রায় 100 জন পড়ুয়াকে জয়েন্টের জন্য প্রশিক্ষণ দেওয়া, পুনের একটি সংস্থাকে মিলে তাদেরকে জয়েন্টের জন্য প্রশিক্ষণ দেওয়া হবে, কারণ কেন ছাত্রছাত্রীরা তাদের মেধার বিকাশ ঘটাতে পারে জয়েন্ট এক্সামের। জনজাতিদের কৃষ্টি সংস্কৃতি, এই বিষয়টা তো আছেই। ক্যান্সার রোগীদের চিকিৎসার জন্য যারা আমাদের রাজ্য থেকে ক্যান্সার রোগীরা যান মুম্বাই টাটাতে, তার পাশে ত্রিপুরা ভবন, সেখানে যাতে থাকতে পারেন, এই বিষয়গুলো তো জনস্বার্থ সম্পর্কিত, খুব ভালো জনস্বার্থ সম্পর্কিত।
জনস্বার্থে যত কাজই সরকার করবে আমরা অবশ্যই তার পেছনে থাকব, কিন্তু জনস্বার্থের নামে যদি ধোঁকাবাজি হয়, প্রকৃত সত্যকে যদি লুকিয়ে রাখার চেষ্টা হয়, এই যেখানে আপনি বললেন মুখ্যমন্ত্রী স্বনির্ভর যোজনায় 6 লক্ষ পরিবার, মানুষ নয় 6 লক্ষ পরিবার ইন্টু 4, তার 24 লক্ষ কিন্তু এখানে এসে গেল। তারপর আসছে আরেকটা বড় হেড আছে মহিলাদের স্বসহায়ক দল, এবং এই স্বসহায়ক দলে 27,000 বডি আছে এবং তাদের মধ্যে 2.5 লক্ষ মহিলা রয়েছে। ওইখানে পেলাম 24 লক্ষ, এখানে পেলাম 2.5 লক্ষ, হলো 26 লক্ষ 50। আবার আরো আরেকটা বড় হেড এরকম আছে কেন্দ্রীয় প্রকল্প, সেখানে দেখা যাচ্ছে যে 6 লক্ষ, মানে রাজ্যের জনসংখ্যার প্রায় সমান হয়ে যাচ্ছে বেনিফিশিয়ারি গ্রুপ। এই তথ্য এগুলো কি সত্যের কাছাকাছি? এগুলো কি সত্যের কাছাকাছি? আপনারা বলুন। বলছে রাজ্যকে সমৃদ্ধ করা হবে, বাজেটের 46% অর্থ, 46 পয়েন্ট সামথিং, 53% অর্থ খরচ হবে কর্মচারীদের বেতন, পেনশনারদের বেতন ভাতা, ঋণের টাকা, সুদের টাকা সব মিলিয়ে 53%। তাহলে 100 টাকার মধ্যে শুধু থাকছে 46 টাকা। এই 46 টাকা দিয়ে আত্মনির্ভর ত্রিপুরা, সমৃদ্ধ ত্রিপুরা, এটা অসম্ভব। এটা বাজেটের ভাষার বাহাদুরি ছাড়া আর কিছু নয়। 46% অর্থ দিয়ে এই ছোট্ট গরিব রাজ্য ত্রিপুরা, রিফিউজি অধ্যুষিত ত্রিপুরা, উপজাতি অধ্যুষিত ত্রিপুরা, তফসিল জাতি অংশের মানুষ, দলিত অংশের মানুষ, বেকার 7 লক্ষ যুবকের ব্যবস্থা করা অসম্ভব, মহিলাদের সুরক্ষা ব্যবস্থা করা অসম্ভব। এটা ধোঁকাবাজি এবং এক ধরনের ভণ্ডামি। আমি দুঃখিত এই শব্দগুলো আমাকে এখানে উচ্চারণ করতে হচ্ছে। যাই হোক, অনেক শব্দ চয়ন করেছেন, তার জন্য দুঃখ প্রকাশও করেছেন। এগুলি কি কথার কথা না কি সেটা মানিকজি বলতে পারবেন। আমার যেটা বলার বিষয় সেটা হচ্ছে এই যে নির্দিষ্টভাবে সরকার বাজেট তো মানিকজি বলেছেন যে দর্পণ, সরকারের দর্পণ, দলের দর্পণ, দলের দৃষ্টিভঙ্গি সরকারের মধ্য দিয়ে প্রতিফলিত হয়। আমরা আমাদের দৃষ্টিভঙ্গি একটাই, সেটা হচ্ছে কি করে ত্রিপুরার উন্নতি সাধন করা যায়, কি করে ত্রিপুরাকে এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা, আত্মনির্ভর ত্রিপুরা করে তোলা যায়। মানিকবাবু তো বলছেন উন্নতি সম্ভব নয়। না, মানিকদা তো মোটেই সম্ভব নয়। না, মানিকদা বলতেই পারেন, যে কেউ বলতে পারেন, কিন্তু আমরা তো এমনিতে তো ভাষা বললে দিয়ে বলবো না, আপনি তো ভাষা বললে হবে না। আমরা তো তথ্যটা নির্দিষ্টভাবে বাজেটে বাজেট এলোকেশন করা হয়েছে, কোন খাতে কত। একজন বন্ধু অপেক্ষা করছেন। নমস্কার ভ্যানগার্ড বন্ধু, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি আগরতলা থেকে বলছি। হ্যাঁ বলুন। আমি বলছি যে মানে বর্তমান সরকারের আমলে যে উন্নয়নগুলি হচ্ছে, যেমন আগরতলা এয়ারপোর্টকে মহারাজার নামে দিয়েছে, এটা উন্নয়ন। আর মহারাজার নামে একদিন বন্ধ, জন্মদিনে একদিন বন্ধ দিয়েছে, এটা উন্নয়ন। তারা উন্নয়ন কি জিনিস সেটা বুঝে কি? তারা উন্নয়ন সম্বন্ধে ওদের জ্ঞান বুদ্ধি এইটুকু যাদের কোনো নেই, ওদের এই সরকার থাকার কোনো প্রয়োজন। ধন্যবাদ আপনাকে, ভালো লাগবেন। আমি যেটা বলছিলাম, প্রশ্নটা কাকে করেছে? প্রশ্নটা কাউকে করুন, উনি না বলেছেন। হ্যাঁ বলুন। আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে বাজেটে নির্ধারিত করে দেওয়া হয়েছে, টাকার বরাদ্দ নির্ধারিত করে দেওয়া হয়েছে। মানিকদা বলছেন ধোঁকাবাজি, সরকার প্রতারণা করেছে, মানুষের সাথে প্রতারণা করেছে আগের মতোই। আগে বলুন না, নির্দিষ্টভাবে বলুন যে সরকারের ঘোষণা ছিল, বাজেট বরাদ্দ ছিল, কোন কোন ক্ষেত্রটাতে সরকার ফেলুর হয়েছে বলুন। ভিশন এই নিয়ে তো তিনটা বাজেট, তার আগে দুটো বাজেট গিয়েছে। দুটো বাজেটে স্মরণ করার চেষ্টা করুন যে বিষয়গুলি সরকার ঘোষণা করেছিল, কোন কোন বিষয়গুলি সরকার করেনি, বাস্তবায়িত করেনি, কোন কোন বিষয়গুলি ধোঁকাবাজিতে পরিণত হয়েছে, আর কোন কোন বিষয়গুলি বাস্তবায়িত হয়েছে। আমি যেটা বলবো যে সরকার যে সমস্ত সিদ্ধান্তগুলি নিয়েছিল
বাজেট বরাদ্দ যেগুলি ছিল তার অধিকাংশ কাজ সম্পন্ন হয়ে গিয়েছে নতুবা সম্পন্ন হওয়ার পথে। সেই জায়গায় দাঁড়িয়ে ভিশন ডকুমেন্ট, যেটা বারবার আপনি উল্লেখ করার চেষ্টা করছেন আলোচনার বাইরে দাঁড়িয়েও, ভিশন ডকুমেন্টে আমরা তো ভিশন ডকুমেন্টটা 5 বছরের জন্য রেখেছি, আমরা 3 বছর অতিক্রম করেছি, 3 বছরে আরো 2 বছর হাতে আছে। 3 বছরে আমরা ভিশন ডকুমেন্টের বিরোধী এমন কোনো কাজ আমরা করিনি। এবার বাজেটকে আপনারা বলছেন কর্মবিমুখ বাজেট, আমরা বলছি যে 5টা ক্ষেত্রকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এই 5টা ক্ষেত্রে যে পরিমাণ বাজেটে অর্থ বরাদ্দ করা হয়েছে যদি বাস্তবায়িত করা যায়, তার যদি প্রতিফলন ঘটানো যায়, তাইলে কর্মসংস্থানের দরজা আরো বাড়বে, আরো খুলবে, আরো বহু মানুষ নতুন নতুন বেকার যুবক যুবতী কর্মসংস্থানের দরজায় যাবে। কোন ক্ষেত্রটাকে প্রসঙ্গে প্রবৃদ্ধি একটি তথ্য দিচ্ছি আপনাদের, এটা আজকে এটা রাজ্য বিধানসভায় বাজেট অধিবেশনে সেই তথ্যটা তুলে ধরেছিলেন বিরোধীদের প্রশ্নের উত্তর রাজ্যের মুখ্যমন্ত্রী। সেটা হচ্ছে 3 বছরের চাকুরি, নিয়মিত ক্ষেত্রে 3996 নিয়মিত 3996 জনের নিয়মিত চাকুরি, ডাইন আর্নেসে 661 জনের গত 3 বছরে, চুক্তির ভিত্তিতে অনিয়মিত চাকরি 4298 জনের, আউটসোর্সিং এর চাকরি 7459 জনের। এই তথ্যটা দিয়েছেন। নিয়োগ প্রক্রিয়া চলছে, রাজ্যের মুখ্যমন্ত্রীর দেওয়া তথ্য। নিয়োগ প্রক্রিয়া চলছে নিয়মিত ক্ষেত্রে 4943 জনের, পুলিশ কনস্টেবলে 500, টিএসআর বাহিনীতে 2114, এসআই 22 জন, স্টেনো 100 জন, শিক্ষা দপ্তরে 2662 জনের, এসপিও 1400। এটা নিয়মিত নিয়োগ প্রক্রিয়া চলছে। আরো একটি তথ্য দিয়েছেন বিকল্প কর্মসংস্থান, যেটা মানিকবাবু প্রথমেই বলেছিলেন। এই বিকল্প কর্মসংস্থানের যে তথ্য, আমি শুধু রাজ্যের মুখ্যমন্ত্রীর দেওয়া তথ্যটা দিচ্ছি, বিধানসভায় তথ্য। স্বনির্ভর প্রকল্পে 7004 জনের বিকল্প কর্মসংস্থান, শিল্পক্ষেত্রে শিল্প স্থাপন উদ্যোগপতি এই সমস্ত বিষয়ে 30,896 জনের, ক্ষুদ্র শিল্পে 24,033 জনের, দক্ষতা বৃদ্ধি ট্রেনিং নিয়ে যারা স্বরোজগারী হয়েছেন সেই তথ্যটা হচ্ছে 8,929। এরকম অনেকগুলো তথ্য দিয়েছেন, আমি কয়েকটা মাত্র তুলে ধরলাম। এটা রাজ্যের মুখ্যমন্ত্রীর দেওয়া তথ্য। মানিকদা কি বলুন? রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন, বিধানসভায় বলেছেন, আপনি ডিটেলসটা ভেঙে বলেছেন যে 1 লক্ষ কর্মসংস্থান হয়েছে গত 3 বছরে। আর ভিশন ডকুমেন্টের যে জিনিসটা আমি বলতে চাইছি, ভিশন ডকুমেন্টের 2 নম্বরেই ছিল 50,000 শূন্য পদে 1 বছরের মধ্যে নিয়োগ হবে। আমি 5 বছর সেখানে লেখা ছিল না। আমি এই জন্য বলছি 50,000 শূন্য পদ 1 বছরের মধ্যে নিয়োগের ব্যবস্থা করা হবে, তার কাছাকাছি এই সরকার নেই। আমার বক্তব্য হলো, বামফ্রন্ট যখন ছেড়ে যায় কিংবা ছেড়ে যেতে বাধ্য হয়, তখন এই রাজ্যে 7 লক্ষের বেশি, 7,80,000-এর মতো বেকার ছিল। কাজে এই বেকার ত্রিপুরার প্রধান সমস্যা কি? বাজেট এবং নতুন সরকার, যেই সরকারের পেছনে এই রাজ্যের বেশিরভাগ মানুষের সমর্থন ছিল, মানুষ পাগল হয়ে যায় সরকারকে ভোট দিয়েছে। সেই সরকারকে দেখতে হবে যে এই রাজ্যের সামনে প্রধান সমস্যা কি। এই রাজ্যের প্রধান সমস্যা হলো বেকারিত্ব। সমস্ত উত্তর পূর্বাঞ্চলের মধ্যে 1 নম্বর স্থানে রয়েছে ত্রিপুরা বেকারিত্বে, ভারতবর্ষের মধ্যে 8ম স্থানে। কাজে এইখানে আমাদের প্রথম হাত দিতে হবে। এই রাজ্যের যে হাজার হাজার জুমিয়া পরিবার যারা রাজার আমল থেকে এখন পর্যন্ত অসহায় অবস্থা আছে, এই জুমিয়াদের জন্য বিশেষ প্রকল্প ঘোষণা করতে হবে। কৃষকদের কৃষি ঋণ মকুব করতে হবে। এই ধরনের যে সমস্ত প্রজেক্ট আছে বাজেটে, সেইগুলোকে প্রাধান্য দিতে হবে। সেগুলোকে প্রাধান্য দেওয়া হয়নি। আজকে মুখ্যমন্ত্রী যেটা বলেছেন কোন ক্ষেত্রে কত চাকরি দেওয়া হয়েছে, 18,000 চাকরির ব্যবস্থা চলছে। রাজ্যের মানুষ, রাজ্যের বেকাররা যারা আজকে 30 বছর ধরে বেকার পড়ে আছে, 10,323 যারা রাস্তায় বসে আছে, তারা কিন্তু মুখ্যমন্ত্রী এই কথায় 18,000-এর ব্যবস্থা চলছে, 16,000 দেওয়া হয়েছে। আর বামফ্রন্ট তাদের 10 বছরের মধ্যে মাত্র 14,000 দিয়েছে, তার মধ্যে 10,323 আছে। এই সমস্ত বক্তব্যে রাজ্যের লক্ষ লক্ষ বেকাররা সন্তুষ্ট হতে পারে। আর বিকল্প কর্মসংস্থান যেটা আপনি বললেন, ড্রাগন চাষ করে, ড্রাগন, এই সমস্ত একটা বক্তব্য হলো বাজেট। ড্রাগন চাষ
গাজার বিকল্প জানেন, গাজার বিকল্প হিসেবে ড্রাগন চাষ 1 হেক্টরে 20 লক্ষ টাকা এক্সপেন্ডিচার, 20-25 বছর ধরে ফল দেবে একটা ড্রাগন গাছ। এর জন্য যে প্রস্তুতি দরকার, তখন তো আমার সব বেকার, বেশিরভাগ তারা তখন বটতলায় শ্মশানে চলে যাবে। এটা একটা প্রজেক্ট হলো। মাসকলাই চাষ, রাজ্যের 7 লক্ষের বেশি বেকার, তারা মাসকলাই চাষ করবে, তারা ড্রাগন ফলের চাষ করবে। আনারস একটা ভালো অবস্থা, ঠিক আছে, কিন্তু কাঁঠালটা কেন উনি মেনশন করলেন না? ত্রিপুরার ফসলের মধ্যে কিন্তু আনারস, কাঁঠাল দুটি কাছাকাছি। কাঁঠালও একটা আমাদের সাংঘাতিক ফল, এবং কাঁঠাল চাষটাও উল্লেখিত হওয়া দরকার। এরকম প্রত্যেকটা জিনিস ত্রিপুরা সম্পর্কে যাদের অভিজ্ঞতা নেই, তারা যখন বাজেট রচনা করেন, এবং বাজেটে সব মন্ত্রীদের একই বক্তব্য, রাজ্যপালের বক্তব্য, ডাবল ইঞ্জিনে সরকার চলছে। এই কথাটার অর্থ কি? আমি এটা ব্যাখ্যা চাই। ডাবল ইঞ্জিন মানে সামনে একটা ইঞ্জিন, পেছনে একটা ইঞ্জিন, দুটো ঠেলে এই রেলগাড়িটাকে, যে উন্নয়নের রথকে ত্বরান্বিত করবে। আর সামনের ইঞ্জিন যদি পূব দিকে টানে, পেছনের ইঞ্জিন যদি পশ্চিম দিকে টানে, সেই রেলগাড়ির গতি কি হবে ভাই? না, কথাটা শেষ করে আমি মডেল স্টেট করতে গেলে, আমি শেষ করি পয়েন্ট পেলাম, এগুলো উত্তর অনেকক্ষণ প্রশ্ন এসছে তো, উনি তুলেছেন। মডেল স্টেট করতে গেলে মডেল মন্ত্রিসভা হতে হবে, মডেল মন্ত্রিসভা, মডেল বিধানসভা, যারা রাজ্যকে মডেল স্টেটে রূপান্তরিত করা যাবে। একটা সরকার, আমি বলছি, আপনাদেরকে দেয়নি, আপনাদেরকে দেয়নি, দুঃখিত। সিপিআইএম ছিল, সিপিআইএম কেও মানুষ বর্জন করেছে। আপনাকে দিয়ে উল্লেখ, আমরা যারা আছি অপদার্থ, আপনার কথা আমরা যারা অপদার্থ, আমি বলছি না। না, তার মানে তো আপনি তো বলছেন মডেল স্টেট করতে গেলে রাজ্যের বাজেট কিরকম হওয়া উচিত, সেই জায়গাতে আপনারা ব্যর্থ। না, দুই ইঞ্জিনের সরকার একদিকে চললে ভালো, 2 ইঞ্জিনের সরকার 2 দিকে চলছে। জোট শরিকের মধ্যে 3টা ইঞ্জিনের সরকারের, একটা আইপিএফটি, আরেকটা সংস্কারবাদী, আর একটা যিনি রথ টানছেন। এইভাবে যদি 3 দিকে একটা সরকার চলে, মডেল স্টেট করতে গেলে মানে মডেল মন্ত্রিসভা দিতে পেরেছেন 3 বছরের মধ্যে, আপনারা রাজ্যের মানুষের কাছে মন্ত্রিসভা দিতে পেরেছেন। সেই জায়গাতে মানুষের ক্ষতি হচ্ছে, গরিব মানুষের ক্ষতি হচ্ছে, রাজ্যের ক্ষতি হচ্ছে। প্রপার পার্সপেক্টিভ আসছে না, কোন দপ্তরটা কাজ করতে পারছে না, এগুলোকে কাজ বলে। পত্রিকায় হেডলাইন হয়েছে, সাবরুম মহকুমা হাসপাতালের পরিষেবা তলানিতে, ডেন্টাল দপ্তর বন্ধ, মানুষের দাঁতে হাত দিয়ে হাসপাতালে দাঁড়িয়ে আছে, ডাক্তার নেই। 2জন ডাক্তার আছেন, কিন্তু কেউ আসেন না। প্রত্যেকটা প্রাইমারি হেলথ সেন্টারগুলির খুব খারাপ অবস্থা। কর্মসংস্কৃতির একটু, আপনি তো অনেকক্ষণ বলেছেন কর্মসংস্কৃতি, বিরোধীদের একটু কথা বলতে দিতে হবে। না, কথা তো আপনি অনেকক্ষণ আপনি বলেছেন। আপনার যেটা মূল প্রশ্ন, সেটা হচ্ছে কর্মসংস্থানের দিশা নেই, প্রধান দিশা চাই, প্রধান দিশা। 29,000 চাকরি হয়েছে আসামে, আপনাদের সরকার। আমি বলিনি কোন বাজেটেই, আমি অন্তত পক্ষে দেখিনি আমার এই বয়সে যে বাজেটগুলি হয়েছে, কি কেন্দ্রীয় সরকারের বাজেট, কি রাজ্য সরকারের বাজেট, কোন রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারও বাজেটে সুনির্দিষ্টভাবে বেকারদের কর্মসংস্থানের প্রশ্নে কোনো বিষয় বাজেটে সেইভাবে অর্থ বরাদ্দ থাকবে, অর্থ বরাদ্দ সেইভাবে থাকে না, তাকে বিষয়ভিত্তিক দপ্তরওয়ারি বাজেট হয়, দপ্তরওয়ারি অর্থ বরাদ্দ হয়। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের যে 5টা ক্ষেত্রকে অগ্রাধিকার দেওয়া হয়েছে, পর্যটনের ক্ষেত্রকে অগ্রাধিকার দেওয়া হয়েছে, পর্যটনে অগ্রাধিকার দেওয়ার ফলে কর্মসংস্থানের সুযোগ হবে না, রেভিনিউ আসবে, শুধু না সরাসরি কর্মসংস্থানের সুযোগ হবে। হোটেল ব্যবসা বাড়বে, গাইডের কাজ বাড়বে, নানা ধরনের কাজ বাড়বে, রেভিনিউ আসবে। সেখানে আইটি সেক্টর উন্নত হলে পরে আজকের দিনে আইটি ক্ষেত্রকে বাদ দিয়ে কোনো কিছু চিন্তা করা যায়, আইটি হাব করা হচ্ছে। শেষ করুন না, আমি সময় যেহেতু স্বল্প,
সেই স্বল্প সময়ের মধ্যে আমি উল্লেখ করে দিয়ে যাচ্ছি, আপনি বলবেন, আপনি ক্লিয়ারিফিকেশন দেবেন। আমি বলে যাচ্ছি যে এই ক্ষেত্রগুলিতে কর্মসংস্থানের সুযোগ বাড়বে, আইটি ক্ষেত্রে কর্মসংস্থানের সুযোগ বাড়বে, কৃষিতে কর্মসংস্থানের সুযোগ বাড়বে, জৈব সার ব্যবহার করার যে কথা বলা হয়েছে, 9টা ঘোষণার মধ্যে জৈব সারকে ব্যবহার করার কথা বলা হয়েছে। 15,000 হেক্টর জমি, এতে তো গোটা রাজ্য উপকৃত হবে, গোটা রাজ্য উপকৃত হবে। ছোট্ট বিরতির সময় হয়ে গেছে, ছোট্ট বিরতিতে যাচ্ছে, বিরতির পর ফিরে এসে আমরা এই আলোচনা জারি রাখবো। সঙ্গে থাকবেন এবং দেখবেন নিউজ ভেন্ডার। ফিরে এলাম বিরতির পর। আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে রাজ্য বাজেট। গত 19 মার্চ রাজ্য বিধানসভায় রাজ্যের অর্থমন্ত্রী জিষ্ণু দেববর্মন বাজেট পেশ করেন। এই বাজেট নিয়ে আলোচনা চলছে, পক্ষে বিপক্ষে আলোচনা করছেন। আমার সঙ্গে আছেন অধ্যাপক মানিক দেব, রয়েছেন রাজ্য বিজেপির প্রবক্তা প্রবীর চক্রবর্তী। প্রবীরদা, আমরা বিরতিতে যাওয়ার আগে এই বিষয়টা তুলে ধরেছেন, রাজ্যের বিভিন্ন সেক্টরে, আইটি সেক্টর, পর্যটন, কৃষি, স্বাস্থ্য, শিক্ষা ক্ষেত্রে এবার বাজেট বরাদ্দ বেড়েছে। আমি ছোট্ট করে জানাচ্ছি যে পর্যটন ক্ষেত্রে গত বাজেটে ছিল 7.14 কোটি টাকা, এবারের বাজেটে বেড়ে হয়েছে 15.50 কোটি টাকা। আইটি সেক্টরে গত বাজেটে ছিল 28.68 কোটি টাকা, এবারের বাজেটে তা বেড়ে হয়েছে 56.77 কোটি টাকা। কৃষিক্ষেত্রে এমনিভাবে বাজেট বেড়েছে, গত বছর ছিল 887.43 কোটি টাকা, এবছর বেড়ে হয়েছে 1250.47 কোটি টাকা। এবং তেমনিভাবে স্বাস্থ্য ক্ষেত্রে, স্বাস্থ্য একটা বড় বিষয়, স্বাস্থ্য এবং শিক্ষা। স্বাস্থ্য ক্ষেত্রে গত বছর ছিল 1057.12 কোটি টাকা, এবছর বেড়ে হয়েছে 1443.47 কোটি টাকা। শিক্ষা ক্ষেত্রে গত বছর শিক্ষাক্ষেত্রে বরাবরই বাজেট বরাদ্দ বেশি করা হয়, গত বছর ছিল 3810.96 কোটি টাকা, এবার তা বেড়ে হয়েছে 4152.62 কোটি টাকা। বিশেষ করে এই 5টি সেক্টরে বাজেট বরাদ্দ, যেটা প্রবীরদা উল্লেখ করেছেন, 5টি সেক্টরে আমি কত টাকা বরাদ্দ হয়েছে তার একটা হিসাব তুলে ধরলাম, যেটা রাজ্য বিধানসভায় পেশ হয়েছে। যাচ্ছি মানিক বাবুর কাছে। মানিক দেব, রাজ্য কংগ্রেসের বরিষ্ঠ নেতৃত্ব, এই বিষয়ে কি বলবেন? অন্যান্য সেক্টরগুলোর সঙ্গে তুলনামূলকভাবে শিক্ষায় বরাদ্দ কম হয়েছে, তুলনামূলকভাবে। এখানে পর্যটনের কথা এসছে। পর্যটন করোনা অতিমারিতে সবচাইতে বেশি আক্রান্ত পর্যটন, কোটি কোটি ছেলেমেয়েরা বেকার হয়েছে পর্যটন। এখন এই পর্যটনে যে কেন্দ্রীয় বাজেট 2500 টাকার কেন্দ্রীয় বাজেট ছিল, সেটাকে কমিয়ে করা হয়েছে 2026। পর্যটনের বাজেট কমানো হয়েছে, কারণ পরিষেবা উন্নত না করলে শুধু টাকা বরাদ্দ করলে কাজ হবে না। পর্যটনে ত্রিপুরাতে কোনো পরিষেবা নেই, যার ফলে এই অর্থ বরাদ্দ করে কোনো লাভ সাধারণ মানুষের। কিন্তু পর্যটক তো বাড়ছে, পর্যটক বাড়ছে, কিন্তু পর্যটক যে বাড়ছে, ওই যে একজন এখানে প্রশ্ন রাখলো যে গ্রাউন্ড লেভেলে গিয়ে জিনিসটাকে দেখুন। আমি দেখেছি এয়ারপোর্টে একজন বাইরের লোক নামলে তাকে নিয়ে টানাটানি শুরু হয়। আমরা এখন পর্যন্ত সেখানে ট্যাক্সি ভাড়াটাকে ফাইনালাইজ করতে পারিনি, অটো ভাড়াটাকে ফাইনালাইজ করতে পারেননি, তাদের জিনিসপত্র ধরে টানছে। আপনারা নিশ্চয়ই দেখেছেন আগরতলা এয়ারপোর্টে এই চিত্রে। এরকম হলে বাইরের পর্যটক তারপরে সুত্তা বন্ধ আসবে, হ্যাঁ বাড়বে, নতুন হোটেল হচ্ছে, নতুন বাণিজ্য ক্ষেত্র প্রসারিত হচ্ছে। শিক্ষা, আমি শেষ করি এটা। আপনারা খালি কোয়ালিটি এডুকেশন বলছেন, বিধানসভায় দাঁড়িয়ে কোয়ালিটি এডুকেশন বললে কোয়ালিটি এডুকেশন হয় না। 4000-এর উপর স্কুল আছে, 50% স্কুলে হেডমাস্টার আছে। কোয়ালিটি এডুকেশন দেবেন আপনারা? 22টা সাধারণ কলেজ আছে, আগরতলার কলেজগুলিতে প্রিন্সিপাল আছে, ডেজিগনেটেড প্রিন্সিপাল। এমবিবি কলেজ, বিবিএমসি, দুটো কলেজ একজন মহিলা চালাচ্ছে প্রিন্সিপাল হিসেবে। আর বাইরের কলেজের কথা বললামই না। যে কলেজগুলিতে প্রিন্সিপাল দিতে পারছেন না সরকার, সেই সরকারের শিক্ষামন্ত্রী এবং অন্যমন্ত্রী শুধু বক্তৃতা দিয়ে যাচ্ছেন কোয়ালিটি এডুকেশন। 7টা স্কুলকে বাংলা মিডিয়াম থেকে ইংলিশ মিডিয়াম করেছেন, খুব ভালো করেছেন। সবাই ইংলিশ মিডিয়ামের দিকে ট্রেন্ড, কিন্তু শিক্ষক তো দিতে হবে। শুধু শিক্ষক দিলে হবে না, ইংলিশ, স্পোকেন ইংলিশে ভালো এরকম শিক্ষক দিতে হবে। কটা স্কুলে দিয়েছেন আপনারা? আমার কাছে তথ্য আছে, যদি আপনারা চান আমি তথ্য দেব। কটা স্কুলে আপনারা টিচার দিয়েছেন, কিন্তু স্পোকেন ইংলিশে তিনি সরবরাহ নন, তিনি ফ্লুয়েন্ট কথা বলতে পারেন না। আপনারা 22টা স্কুলকে ত্রিপুরা বোর্ড থেকে সেন্ট্রাল বোর্ডে নিয়েছেন, খুব ভালো করেছেন, কিন্তু টিচার কই? টিচার না দিয়ে স্কুল খুলছেন,
ইংলিশ মিডিয়াম খুলছেন, 9টা পিপি মডেলের কলেজ করবেন আপনারা, এখানে বাজেট স্টেটমেন্ট আপনারা করেছেন, আরো 9টা কলেজ হবে, তার মানে আরো বাড়বে, কিন্তু আপনারা শিক্ষক দিচ্ছেন না। কলেজের 50% রেগুলার টিচার নাই, পিজি টিচার দিয়ে কলেজগুলি চলছে, আপনারা আমার থেকে ভালো জানেন, আপনিও জানেন। স্বাস্থ্যক্ষেত্রে 50% ডাক্তার নেই, 2860 জন ডাক্তার, নার্স এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীর অভাব রয়েছে ত্রিপুরা হেলথ ডিপার্টমেন্টে। 2860, এটা আপনাদের দেওয়া তথ্য। সেই স্বাস্থ্যক্ষেত্রে পরিষেবা কি দেবেন আপনারা? হ্যাঁ, করোনাকালে যেটা করছেন ভালো কাজ, আমি সেটা এখানে বসে বলছি, করোনায় ভ্যাকসিনের ক্ষেত্রে যেটা করতে ভালো কাজ, কিন্তু পরিষেবাকে উন্নত করুন। পরিষেবা উন্নত না করে শুধু বাজেট বরাদ্দ দিয়ে রাজ্যের সাধারণ মানুষকে বিভ্রান্ত করবেন না, আমাদের বিভ্রান্ত করবেন না। আমি এই আশাটুকু আপনার মাধ্যমে আমার সরকারের কাছে রাখছি। প্রবীরদা কি বলবেন? না, কি বলবো, স্বাস্থ্য যেটা দিয়ে শেষ করেছে, স্বাস্থ্য নিউরো অপারেশন হচ্ছে, পরিষেবা নাই। ক্যান্সারের অপারেশন হচ্ছে, পরিষেবা নাই। অনেক উন্নত হয়েছে, স্বীকার করছেন। ক্যান্সার হাসপাতালে নতুন নতুন মেশিনও তো আসছে, নতুন নতুন মেশিন আছে। উত্তর পূর্বাঞ্চলের মধ্যে সবচাইতে ভালো ভালো মেশিন আমাদের রাজ্যে আছে। এটা আমাদের কথা নয়। 7 দিন চালু থাকলে 7 দিন বন্ধ থাকে না, এটা আমাদের কথা নয়। মেশিনের অভাবে বলছি ক্যান্সারের কথা, আপনি চলে যাচ্ছেন ডায়ালিসিসের কথায়। হ্যাঁ, সেটা হচ্ছে আমাদের কথা নয়, এটা সর্বজন স্বীকৃত যে উত্তর পূর্বাঞ্চলের মধ্যে যে অত্যাধুনিক যে সমস্ত মেশিনপত্র দেওয়া আছে ক্যান্সার হাসপাতালগুলিতে, তার মধ্যে আমাদের রাজ্যে যা আছে তা উৎকৃষ্ট মানের। আমাদের রাজ্যে সেই পরিষেবা নেই, আমাদের রাজ্যে স্বাস্থ্য পরিষেবা নেই, কিন্তু রেফারের সংখ্যা কমে যাচ্ছে, রেফার ক্রমশ কমছে, মানুষ নির্ভরতা বাড়ছে। ত্রিপুরায় চিকিৎসা করার জন্য ক্রমশ মানুষের নির্ভরতাটা বাড়ছে, ফলে এই সমস্ত জিনিসগুলি হচ্ছে। আমরা সব অতিক্রম করে ফেলেছি, সব সুবিধা দিয়ে ফেলেছি, এই দাবি তো কেউ করছে না। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও করছেন না, স্বাস্থ্যমন্ত্রীও করছেন না। স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী যদি একই ব্যক্তি, কেউ এই দাবি করছে না, কিন্তু ক্রমশ আমরা উন্নতি সাধন করছি, ক্রমশ আমরা উন্নত হচ্ছি। 3 বছর 3%। আমি শতাংশের হিসাবে যেভাবে মুখ্যমন্ত্রী স্টেটমেন্ট দিয়েছে বাজেটে, বিধানসভায় 3 বছরে আমরা 3% এগিয়েছি। ঠিক আছে, 3 বছরে যদি 3% কথা বলে থাকে, সম্পদ বেড়েছে, সম্পদ বেড়েছে এক একটা ক্ষেত্রে। আমি সম্পদের স্পষ্টীকরণ চাই। সার্বিকভাবে ব্যাপার হচ্ছে বিধানসভায় দেওয়া যে সমস্ত তথ্যগুলি, সেই সমস্ত তথ্যগুলি বিধানসভায় ক্লারিফিকেশন দিচ্ছে, সে ক্লারিফিকেশনটা বিধানসভাতে দিচ্ছে। ফলে সার্বিকভাবে এটা বলেছে মুখ্যমন্ত্রী, যেটা বলেছে এটা হচ্ছে সার্বিকভাবে। সেই সার্বিকভাবে আমাদের পরিষেবার ক্ষেত্রগুলিও ক্রমশ উন্নতি হচ্ছে। আমরা উন্নতির চূড়ান্ত শিখরে পৌঁছে গেছে, এই দাবি কেউ করছে না। সমস্ত ক্ষেত্রে, শিক্ষাক্ষেত্রে যে সমস্ত প্রতিবন্ধকতাগুলির কথা বলা হচ্ছে, আজকে হেডমাস্টার নেই, প্রিন্সিপাল নেই, অধ্যাপক নেই, রেগুলার অধ্যাপক নেই, এই যে সমস্যাগুলি, সেই সমস্যাগুলি তো 3 বছরে তৈরি হয়নি, 3 বছরের সৃষ্টি হয়নি। ওরা তো কোয়ালিটি এডুকেশনের কথা বলেনি, আপনারা কেন? কোয়ালিটি এডুকেশনের কথা সকলেই বলেছে, ওনারাও বলেছে, আমরা বলছি কোয়ালিটি এডুকেশনের দিকে আমরা জোর দিয়েছি, ক্রমশ আমরা উন্নতি করার চেষ্টা করছি। এগুলি কি কোয়ালিটি এডুকেশনের নিদর্শন না? নতুন ইংলিশ মিডিয়াম স্কুল করা, সেন্ট্রাল সিলেবাসের সাথে ত্রিপুরার স্কুলগুলিকে যুক্ত করে দেওয়া, এগুলি কি কোয়ালিটি এডুকেশন? অবশ্যই টিচার দিতে হবে, টিচার দিতে হবে। টিচার তো আজকে টেটের মধ্য দিয়ে টিচার নিয়োগ করা হচ্ছে, টেটের মধ্য দিয়ে যে সমস্ত যোগ্যতা মান এটা যাচাই করা হচ্ছে, সেই যাচাইয়ের মধ্য দিয়ে তো আজকে যাচ্ছি। আগের যেটা ছিল রাজনৈতিক পরিচয়ের মধ্য দিয়ে টিচার নিয়োগ করা হতো, আজকে তো এই জায়গা থেকে তো বেরিয়ে এসেছে। আজকে তো যোগ্যতার নিরিখে টিচার নিয়োগ করা হচ্ছে। মুখ্যমন্ত্রী তো বলেছেন 2652 জন শিক্ষক নিয়োগ করা হবে। প্রক্রিয়া চলছে, এগুলি যোগ্যতার নিরিখেই নিয়োগ করা হবে। এখন প্রক্রিয়া চলছে। না, এখন মানিকদা একটা কথা তো, যে
স্পোকেন ইংলিশ আমাদের রাজ্যের ছেলেমেয়েরাই তো শিক্ষকতা করবে। হ্যাঁ, নিশ্চয়ই। তো রাজ্যের ছেলেমেয়েরা এর মধ্যে স্পোকেন ইংলিশ যে ঘাটতি যেটা আছে সেই ঘাটতি তো শিক্ষাক্ষেত্র দেখা দেবে, এটা তো অস্বীকার করার কোনো সুযোগ নেই। এটা তো আমাদের রাজ্যে তো আর দিল্লি থেকে ছেলে মেয়েদের এনে তো আর শিক্ষকতা চাকরি দেওয়া যাবে না। না, আসবে উচ্চশিক্ষা। তার জন্য রাজ্য বিধানসভার তথ্যটা বলে দিচ্ছি সুবিধার জন্য। তার জন্য প্রবীরদা বিধানসভায় রাজ্যের শিক্ষামন্ত্রী বলেছেন গতকালই যে প্রত্যেকটা স্কুলে স্পোকেন ইংলিশ কোর্স করা হবে, চেষ্টা আছে। আজকে তাহলে হচ্ছে না, দূর ভবিষ্যতে হবে। এগুলো তো এবারে বাজেটে, এবারে পরিকল্পনা, এবারে বাজেটে স্পোকেন ইংলিশ কোর্স। আমরা তো মানিকদা আমরা বলছি, আমরা তো বসেনি, আমরা সচেষ্ট, সব ক্ষেত্রে আমরা সচেষ্ট। বিরোধী দল হিসেবে এটা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। না, শুধু জায়গাগুলো তুলে না, শুধু আপনাদের যেটা ভালো কাজ সেটাকে আমি ওয়েলকাম করি। একটা জিনিস হচ্ছে ভালো কাজ না করে শুধুমাত্র প্রচার হলে এই সরকারেরও ক্ষতি হবে। না, আমরা কি শুধু শুধু প্রচারের জন্য করছি? হ্যাঁ, তাই। শুধু প্রচার আর কিছু না, শুধু প্রচারের জন্য আমরা করছি। সরকারটা শুধু প্রচার যদি হতো তাইলে মানুষ আমাদের থেকে মুখ ফিরিয়ে নিত। মানুষ আমাদের থেকে মুখ ফিরিয়ে নেয়নি, তার প্রমাণ পাবেন এডিসি নির্বাচনে। মানিকদা একটু অপেক্ষা করুন, 6 তারিখে তো ভোট হয়ে যাচ্ছে, 6 তারিখের পরে একটু অপেক্ষা করুন। 10 তারিখ গোনা হবে। 10 তারিখ সরকারের মান নির্ণয় হয় না। পার্লামেন্টে কি দিয়ে হবে? নির্বাচনে কারচুপি হয়েছে, নির্বাচন কমিশন 400 না 500 বুথে নতুন করে নির্বাচন নিয়েছে, মানে এগুলো ভোট হয়নি। না, ভোট হয়নি, ভোট দিয়ে সরকারের মান নির্বাচন হয়। এটা তো একটা, আগে তো আপনার এই যে আমাদের রাজ্যে আগে পুনর্নির্বাচন হতো না কেন? অভিযোগগুলি বাংলাদেশের সময় পুনর্নির্বাচনে কারচুপি হয়েছে। পশ্চিমবাংলায় পৌর নির্বাচনে কারচুপি হয়েছে, যেটা হয়েছে। না, হয়েছে। ত্রিপুরায় কি হয়নি? হয়েছে। ফুটেজ দেখেছি, আমরা ফুটেজ দেখেছি একটা বুথ কেন্দ্রে কিভাবে রিগিং হয়েছে, এই সমস্ত ফুটেজ প্রকাশ্যে এসেছে। কিন্তু তারপরে উপনির্বাচন হয়নি। তো এবার আপনারা বলছেন যে 4 শতাধিক বুথে উপনির্বাচন পুনর্নির্বাচন হয়েছে। তো এটাও তো একটা সুলক্ষণ, এটা তো একটা গণতান্ত্রিক ব্যবস্থাপনার প্রতি একটা মর্যাদা, সম্মান প্রদর্শন। সেই সম্মান প্রদর্শনটা তো ছিল না, এটা তো হচ্ছে। তাইলে আমি এডিসি ইলেকশনের কথা বলছি। আপনারা যে আজকে যে সমস্ত কথাবার্তাগুলি বলছেন, আপনারা হিসাবটা মিলিয়ে নেবেন যে মানুষ কোনটা গ্রহণ করছে, কোনটা বর্জন করছে, সেই হিসাবটা মিলিয়ে নেবেন। এডিসি ইলেকশনে সেই হিসাবটা মিলিয়ে নেবেন। ইলেকশন হবে, পুনর্নির্বাচন হবে, পুনর্নিগমের নির্বাচন হবে, সেই নির্বাচনে হিসাবটা মিলিয়ে নেবেন। সর্বোপরি হিসাব মিলানোর জন্য মানুষ তৈরি হচ্ছে 23 সালে। আপনারা ওই 18 সালে যে ফলাফল করেছিলেন তার চাইতেও শোচনীয় ফলাফল হবে আপনাদের সহ সমস্ত বিরোধী শক্তি, তার চাইতেও শোচনীয় ফলাফলের জন্য মানুষ অপেক্ষা করে আছে। আপনি এডিসি ইলেকশন বললেন, আমি বলছি বিজেপি আইপিএফটি জোট সরকার, আইপিএফটি বিজেপিকে মারছে, বিজেপি আইপিএফটিকে মারছে। বড় রাজ্যের অবস্থা, বড় সংসারে রাজ্যের আইন শৃঙ্খলা। আজকে আউটসোর্সিং ইস্যু নিয়ে বিধানসভায় দাঁড়িয়ে আপনাদের বিধায়করা 2 ভাগে 3 ভাগে বিভক্ত। একদল সরকারের পক্ষে বলছে, আরেক দল সরকারের প্রস্তাবের বিপক্ষে বলছে। রাজ্যের মানুষ বিভ্রান্ত হয়ে যাচ্ছে। আপনারা কি চাইছেন? বলছেন ডাবল ইঞ্জিনের সরকার দ্রুত গতিতে চলছে, আর আপনাদের বিধায়করা 2 দলে 3 দলে বিভক্তে 3 ধরনের কথা বলছে। বিভ্রান্তির কোনো সুযোগ নেই। এটাই তো সুলক্ষণ যে একটা খোলামেলা মত প্রকাশের অধিকার আছে। আগের মতো সিপিআইএম দল মন্ত্রিসভার বৈঠকে যাওয়ার আগে পার্টি অফিসে সিপিআইএম দলের যে রাজ্য দপ্তর, সেই রাজ্য দপ্তরে মিটিং করে সিদ্ধান্ত নিয়ে মন্ত্রিসভায় যেত, মন্ত্রিসভায় গিয়ে তাকে সিলমোহর দিত। বিধানসভায় যাওয়ার আগে
এমএলএদের নিয়ে সভা করে সেখানে সিদ্ধান্তগুলি কে কি আলোচনা করবে সেই সমস্ত কিছু নির্ধারিত হতো, তারপর তারা বিধানসভায় গিয়ে এগুলিকে সিলমোহর দিত। এটা ভালো না স্বাধীনতাটা ভালো, কোনটা ভালো? হাতে আর সময় নেই, হাতে আর সময় নেই। অনুষ্ঠান কৃষকদের আয় দ্বিগুণ হবে, কিভাবে হবে এই সম্পর্কে, কত আয় আছে এদের আর কত হবে এই সম্পর্কে কোনো বক্তব্য, সম্পদ কথাটা নিয়ে আমার একটু বক্তব্য আছে। আপনারা বলছেন সম্পদ বেড়েছে, আমরা মনে করি সবচেয়ে বড় সম্পদ মানব সম্পদ। মানব সম্পদের যতদিন উন্নত না হবে, বেকারদের ত্রিপুরাতে যতদিন লার্জ স্কেলে চাকরি না হবে, কৃষক, জমিয়া এবং অন্যান্য পরিবারগুলোর আর্থিক অবস্থা যত উন্নতি যতদিন না হবে, ততদিন বন্ধু ত্রিপুরাতে সম্পদ বৃদ্ধির কোন রকম সম্ভাবনা নেই। আমরা তো সম্পদ মানে মানব সম্পদ। বেকারদের প্রশ্নে আজকেও মুখ্যমন্ত্রী বিধানসভায় তথ্য দিয়েছেন। বিধানসভায় তথ্য তো আর কোন রকম সুযোগ নেই। আমরা জোর দিয়েছি কর্মসংস্থানের উপর। অবশ্যই কর্মসংস্থানের ক্ষেত্রে আমরা ক্রমশ এগিয়ে যাচ্ছি। মানে ড্রাগন চাষ, হ্যাঁ, মাসকলাই চাষ, মাসকলাই চাষ, ড্রাগন চাষ, শুধু ড্রাগন চাষ নির্ভর, শুধু ড্রাগন চাষ, মাসকলাই চাষ, যেটা না না যেটা করতে যুবকরা অভ্যস্ত, উৎসাহী, যেটার বাজার মূল্য আছে, সেগুলির প্রতি আমরা জোর দিচ্ছি। আমরা চলবেন আর আমাকে বলবেন মাসকলাই চাষ করো, এটা হতে পারে না বন্ধু। আমরা একেবারে শেষ লগ্নে এসে পৌঁছেছি। অনুষ্ঠান তো শেষ করতেই হবে, কারণ কেননা বাজেট নিয়ে আলোচনা দীর্ঘ সময় ধরে চলতে পারে পক্ষে বিপক্ষে। এবং এই আজকে গত 19 তারিখ রাজ্য বাজেট পেশ হয়েছে এবং আগামী কাল বা পরশু বৃহস্পতিবার রাজ্য বিধানসভার অধিবেশন, বাজেট অধিবেশন শেষ হবে। এর মধ্যেই বাজেট পাশ হয়ে যাবে। আর এই বাজেট নিয়েই দীর্ঘ সময় আলোচনা করবেন আমার সঙ্গেই আছেন রাজ্য কংগ্রেসের প্রবীণ নেতৃত্ব অধ্যাপক মানিক দেব, রয়েছেন বিজেপির প্রবীণ নেতা প্রবীর চক্রবর্তী। দুজনকেই আমরা কৃতজ্ঞতা জানাই, অনেক সময় নষ্ট করে ওনারা এসছেন। এবং আপনারা যারা অনুষ্ঠান দেখেছেন এবং প্রশ্ন করেছেন, আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ। অনুষ্ঠান শেষ করব, হাতে সময় নেই। তো শেষ করার আগে একটি কথাই বলবো, আগামীকাল থেকে 3 দিন ভ্যাকসিনেশন ড্রাইভ অর্থাৎ টিকাকরণ অভিযান শুরু হচ্ছে। যারা এখনো করোনার টিকা নেননি, ভাবছেন নেবেন কি নেবেন না, আতঙ্কিত হচ্ছেন মনে মনে, তাদের প্রতি আবেদন থাকবে অবশ্যই টিকা গ্রহণ করুন। করোনাকে যুদ্ধে মোকাবেলা করার একমাত্র অস্ত্র হচ্ছে এই ভ্যাকসিন বা টিকা। তাই আগামীকাল থেকে আগামী 3 দিন যে ভ্যাকসিনেশন ড্রাইভ চলবে গোটা রাজ্যে, তাতে আপনিও সামিল হন। এই পর্বের আলোচনা বা আজকের মতো আলোচনা এখানেই শেষ করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, শুভরাত্রি। সবাইকে ধন্যবাদ।